ফেটে যায় ফেটে যায়, ফাইটটা থাকে ফাইটটা যায়ই বলতে হবে। মিন মিন করে আসলে মনে করেন সাহিত্য চর্চা হয় না। 3 ইঞ্চির দুনিয়ায় 6 ইঞ্চির হাই হাই, প্রত্যেকটা শব্দই নিচ থেকে সেন্সর করা হয়। আপনি যখন এই জিনিসটা লেখায় নিয়ে আসবেন তখন মানুষের একটু খুঁতখুঁতি লাগবে। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি শ্রাবণী কবির আমি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপন অপু। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন দেখছেন এবারে মেলা? এবারে মেলা মোটামুটি ভালোই লাগছে। আপনার এবারের মেলায় শুরু থেকেই বইপ্রেমীদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর এর বাইরে মেলায় একটু কিছু বিশৃঙ্খলা আছে, যেগুলো আর একটু গোছালো করা গেলে ভালো হতো। যেমন মনে হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা একটু ঢিলে ঢালা মনে হচ্ছে। কিন্তু এখনও আপনার যেই বইমেলার প্রবেশ গেটের জোরদার তল্লাশি ছিল, এবার আমি তেমনটা দেখতে পাচ্ছি না। কারণ মানুষ অনায়াসে ঢুকে যাচ্ছে, সার্চ করা হচ্ছে না। এই বিষয়গুলোকে আর একটু জোর দেওয়া উচিত। এবারে বইমেলা আপনার কি বই এসেছে? এবারে বইমেলায় আমার এখনও বই আসেনি, তবে আসার একটা সম্ভাবনা আছে। আপনার এই একটা বইয়ের আছে, পৃষ্ঠা উল্টাবেন না। পৃষ্ঠা না উল্টে কি করে পড়বো? এখানে যদি আপনি টুইস্ট ধরেন যে কেনার আগে উল্টানো যাবে না, বইটা যখন আপনি কিনবেন তখন বইটা আপনারই, তখন আপনি বইটা পৃষ্ঠা উল্টাবেন, পড়বেন, যা ইচ্ছা করবেন। এর আগে হচ্ছে আপনি কিনে নেবেন। এটা সিরিয়াস না, এটা ফান করেই বলা। আর এর বাইরে হচ্ছে আমার বইয়ের ভেতরে অধিকাংশ না, প্রায় সবগুলো লেখাই, আমার এই বইটার সবগুলো লেখাই প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য। তো ওইভাবেই একটু বিধিনিষেধ, তো আমরা অনেক সময় বিভিন্ন জিনিস যা প্রাপ্ত বয়স্কদের জন্য তাতে লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ছোটদের নাগালের বাইরে রাখুন, বা 18+ কিছু একটা লেখা থাকে। তো সেজন্য আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণে না গিয়ে সরাসরি বইয়ের নামটাই ওইভাবে করেছি যে পৃষ্ঠা উল্টাবেন না। এরকম দুঃসাহস সম্ভবত আর কেউ করে নাই, বা এরকম নামের কোনো বই নাই যে বই লেখকই নিষেধ করতেছে পৃষ্ঠা না উল্টানোর জন্য, পড়ানোর জন্য। আপনি তো ছোট এবং বড় উভয়ের জন্য বই লিখেন, ছড়া লিখছেন, কবিতা লিখছেন। এই দুটোর মাঝে আপনি কি করে পার্থক্য করেন? প্রাপ্তবয়স্কদের জন্য লেখার ভিতরে অনেক সাহসী শব্দ আপনি চয়ন করেন, কিন্তু শিশুদের ক্ষেত্রেও কি তাই? ছোটদের জন্য তো অবশ্যই তা লেখা যাবে না। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য যায় এরকম শব্দ না, ছোটদের জন্য লেখার সময় প্রত্যেকটা শব্দই নিচ থেকে সেন্সর করা হয় যে এই শব্দটা কি আসলে ছোটদের জন্য উপযোগী কিনা, কারণ ওইভাবে সাজানো হয়। আর ছোটদের সাহিত্য রচনা করার সময় যদি আপনার মননে ধারণ করতে না পারেন, আপনি যখন একজন কিশোর সাহিত্য রচনা করবেন বা শিশু সাহিত্য রচনা করবেন, তখন আপনাকে মনের দিক দিয়ে একটা শিশু হয়ে যেতে হবে, মনের দিক দিয়ে কিশোর হয়ে যেতে হবে। না, একটা বাচ্চা যখন যেন পড়ে এই লেখাটার মধ্যে নিজেকে খুঁজে পায়, নিজের গল্প খুঁজে পায়, তা না হলে তো শিশু সাহিত্য চর্চা ব্যর্থ। কারণ ছোটদের জন্য অবশ্যই এমন কিছু লেখা উচিত না যা তাদের বোধগম্য নয়। বড়দের জন্য লেখাটাও অনেকটা কঠিন, কারণ হচ্ছে এই যেই ধরা বাঁধা যে আমার লেখাগুলো প্রাপ্তবয়স্কদের জন্য, যেমন আমার পৃষ্ঠা উল্টাবেন না বই পুরোটাই প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি দেখেন পুরান ঢাকায় শালা বলা ছাড়া কথাই বলতে পারে না। হ্যাঁ, কারো দেশের বুলি, কারো দেশের গালি, যেমন আমরা আমাদের গ্রামাঞ্চলে দেখেছি যে গালাগালি ছাড়া কথা নাই। আমরা এখনও দেখা গেছে কর্মক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন শব্দ চয়ন করি যেগুলো আমরা নিত্যনৈমিত্তিক দৈনন্দিন কাজে ব্যবহার করছি। যেমন আমরা বাল না বলে কথা বলতে পারি না, কিন্তু আপনি যখন এই জিনিসটা লেখায় নিয়ে আসবেন তখন মানুষের একটু খুঁতখুঁতি লাগবে, এই বাল শব্দটা কেন ইউজ করলো, অথচ সে উঠতে বসতে খাইতে সবসময় মনে করছে এই শব্দটা ব্যবহার করে। তো যখন এই লেখাগুলো যখন বইয়ে আসে তখন আসলে একটু সমস্যা দেখা যায়। সমস্যাটা আসলে মানুষের সমস্যা, আমাদের সমস্যা না। আপনি একটা জিনিস নিজে ব্যবহার করবেন, বলবেন, কিন্তু যখন বইয়ে পাবেন তখন আপনার কাছে খারাপ লাগবে। এই বিষয়টা হচ্ছে মানুষ কোনভাবে নিচ্ছে, সেটা তার মানসিক দৃষ্টিভঙ্গির একটা বিষয়। আপনি বলেন যে আপনি কবিতা লেখার সময় অনেক সাহসী শব্দগুলো চয়ন করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনার পাঠক মহল এটাকে কিভাবে নেয়, বা আপনি ব্যক্তিগতভাবে এই সাহসী শব্দগুলো ব্যবহার করতে কেন প্রয়োজন বোধ মনে করেন? একটা জিনিস আপনার মস্তিষ্কে তখনই গেঁথে থাকবে যখন আপনাকে আঘাত করবে কোনো না কোনোভাবে। যখন আমি একটা সিস্টেমকে আঘাত করব তখন এই জিনিসটা হচ্ছে এস্টাবলিশড হবে। যখন আমি মিনমিনে আপনি যখন প্রতিবাদ করবেন
মানে মিনমিনে কথায় কিন্তু প্রতিবাদ হয় না, প্রতিবাদ করতে হয় জোরালো কণ্ঠে। এখন যেমন আমার একটা কবিতা এরকম যে প্রেমিকা আমার ডেমোক্রেসির স্টুডেন্ট ফ্যাসিজমের প্রফেসর। এখন এটা তো একটা মানে জোরালোভাবেই বলতে হবে। যখন যে আমি যদি ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলি, সেক্ষেত্রে আমাকে জোরালোভাবেই ফ্যাসিবাদ বলতে হবে। যখন আমি আপনার সমালোচনা করব, তখন আমি আপনার জোরালোভাবেই সমালোচনা করব। যখন আমি যে কোনো একটা বিষয়, যেমন মমতাজের একটা গান আছে যে ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। এখন মমতাজকে একবার উপস্থাপক প্রশ্ন করছিল যে আপনি এইভাবে শব্দ চয়ন কেন করছেন, এটা তো মানুষজন মানে ভালোভাবে নিচ্ছে না। তখন মমতাজের উত্তরটা ছিল এরকম, আমি যে আমার যে মনের ভিতরে যে দুঃখ, আমার মনের ভিতরে যে কষ্ট, যে বেদনা, সেটাকে আমি যদি এভাবে বলি যে ফেটে যায় সেভাবে, তাহলে তো হচ্ছে বিষয়টা হাস্যকর হবে। ফাইটটা যাকে ফাটটা যাই বলতে হবে, সেই সাহস আসলে রাখতে হবে। মিন করে আসলে মনে করেন সাহিত্য চর্চা হয় না। আপনি যখন সাহিত্য চর্চা করবেন, সাহিত্যটা আমি কিসের জন্য করি? পরিবর্তনের জন্য, বিপ্লবের জন্য। মানে শুধুমাত্র একটা লেখা লিখলাম, পড়লাম আর হয়ে গেল, সেটা তো ওই রকম। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তাহলে এই টাইপের কবিতা হইতো যে তুমি আমি দুজনে বসে মানে চলা বাদাম খাই, এই টাইপের কবিতা তো মনে করেন হচ্ছে আমার মনে হয় না শক্তিশালী। এই টাইপের কথা তো রেগুলারই হয়। যখন আপনি রেগুলার কথার মধ্যেই যে আপনি আপনার চলনে বলনে আপনার যে শব্দগুলো প্রয়োজন, যে শব্দ চয়নগুলো আপনি করেন, সেইগুলোর ভিতর দিয়ে যখন আপনি প্রতিবাদ করবেন, তখন মানুষের মাঝে, মানুষের মস্তিষ্কে তখন এই শব্দগুলো গেঁথে থাকবে, এই শব্দগুলো তখন তার ভালো লাগবে। যেমন আমি যদি আমার আরেকটা কবিতার কথা বলি, যেমন 3 ইঞ্চির দুনিয়ায় 6 ইঞ্চির হায় হায়। এখন শব্দটা তো আপনি যা মনে করছেন শব্দটা ওইভাবেই বলছি, কিন্তু এখন আমি এই জিনিসটাকে এর থেকে সহজভাবে কিভাবে প্রকাশ করতে পারি? আমার মনে হয় না এর থেকে সহজভাবে কোনো প্রকাশের কোনো মাধ্যম আছে, কোনো শব্দ আছে। সেই জন্যই আমি আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে শব্দগুলো চয়ন করি, যেগুলো আমরা বেডরুমে গল্প করি, যেগুলো আমার ড্রয়িং রুমে কথা বলি, যেগুলো আমার চাখানায় আড্ডায় কথা বলি, সেই কথাগুলো, সেই শব্দগুলো দিয়ে আমি আমার কবিতাকে সাজাই। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ।